দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিহার টেটের অন্তর্গত রবীন্দ্রনাথের একটি ছোট গল্প মণিহারার বিষয়বস্তু এবং কয়েকটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। মণিহারা গল্পটি রবীন্দ্রনাথ শুরু করেছেন উত্তম পুরুষের জবানিতে। এই পুরুষটি আর কেউ নয়, এই পুরুষটি হলো ফণিভূষণের ভূত। যদিও কৌশলে এই ভূতের গল্পটি শুনি আমরা মাস্টারমশাইয়ের মুখে, অর্থাৎ মাস্টারমশাই ভূতকেই ভূতের গল্প শুনিয়েছেন। ভূত ওরফে ফণিভূষণ ছিল একজন নব্য ধনী এবং স্কুল মাস্টার ছিলেন একজন নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে। চট করে এই মাস্টারমশাই সম্বন্ধে রবীন্দ্রনাথের ভাষ্যটা শুনে নেওয়া যাক। ভদ্রলোকটি স্বল্পাহার শীর্ণ, ভাগ্যলক্ষ্মী কর্তৃক নিতান্ত অনাদৃত। বাংলাদেশের অধিকাংশ বিদেশি চক্রের যেমন একরকম বহুকাল জীর্ণ সংস্কারবিহীন চেহারা, ইহারও সেইরূপ। ধুতির উপরে একখানি মনিল তৈলাক্ত আসামি মটকার বোতাম খোলা চাপকান। স্কুল মাস্টার সম্পর্কে এই পর্যবেক্ষণটা সম্পূর্ণই ফণিভূষণের, আর এই পর্যবেক্ষণটা আমরা গল্পের শুরুতেই দেখতে পাই। এর থেকে আমরা বুঝতে পারি স্কুল মাস্টারের যে পর্যবেক্ষণ ক্ষমতা বা পর্যবেক্ষণের যে শক্তি সেটি কি, এবং তার সম্বন্ধে ভূতের অর্থাৎ ফণিভূষণের ধারণাই বা কেমন। আর আরেকটি কথা, যেহেতু গল্পটি উত্তম পুরুষে বর্ণিত, তাই এই গল্পে আমি এতবার ব্যবহৃত হয়েছে। এই আমি ব্যবহৃত হওয়ার ফলে আমরাও যেন এই গল্পের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়ি। গল্পের শুরুতেই ফণিভূষণ এবং স্কুল মাস্টার এ দুজনের সাক্ষাৎ হয় একটি ঝিল্লিমুখর সন্ধ্যাবেলায়। ফণিভূষণের অশ্রুসিক্ত চোখ, অসংলগ্ন জবাব এবং এই যে ধ্বংসাবশেষের একটি বাড়ি, এই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দেখেই স্কুল মাস্টারের একটি সন্দেহের চোখে ফণিভূষণকে দেখেছিল। তারপর দুজনের মধ্যে গল্প শুরু হয়। এই গল্পে উঠে আসে তখন মণিমালিকার কথা, যে মণিমালিকার 10 বছর ধরে বিয়ে হয়েছিল কিন্তু তার কোনো সন্তান হয়নি। সে স্বামীকে যতটা না ভালোবাসতো তার চেয়ে বেশি ভালোবাসতো সে গহনাকে, এবং এই গহনার প্রতি আসক্তির জন্য তার যে মৃত্যুবরণ করতে হয়েছিল শেষ পর্যন্ত। এটা আমরা ধীরে ধীরে আসবো পরে গল্পের মধ্যে আলোচনায়। তো যাই হোক, মণিমালিকার পরিচয়টি তাদের গল্পের মধ্যে ধরা পড়ে। রবীন্দ্রনাথের মতে মণিমালিকা তার স্বামীর মনের গহনকে একবারের জন্য পর্যবেক্ষণ করতে চায়নি। আসলে সে স্বামীকে মনে করত তার ঢাকাই শাড়ি এবং তার গহনার যে সরঞ্জাম সেগুলির যোগানদার মাত্র, মানে সেগুলি আমদানিকারক হিসাবে, মানে স্বামী থাকলেই এগুলো আসবে। এই জন্য সে স্বামীকে এত বেশি পছন্দ করত, কিন্তু স্বামীর মনকে সে কখনোই পছন্দ করেনি। কিন্তু অপরদিকে ফণিভূষণকে দেখা যায় সে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসতো। এক সময় তার ব্যবসায় মন্দা দেখা দেয় এবং তার হাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। সে হয়তো ভেবেছিল, মানে হয়তো ভেবেও ছিল যে তার স্ত্রীর যে গয়নাগুলি আছে, প্রচুর সম্পত্তি তো স্ত্রীর গয়না, সেগুলি সে ধার হিসাবে নেবে বা সেগুলি সে জড়িয়ে তার যে ঘাটতিটা সে ঘাটতিটা পূরণ করবে। যেহেতু মণিমালিকার কাছে তার গহনাগুলি ছিল প্রাণের চেয়েও প্রিয়, তাই সে কখনোই চায়নি যে সেই গয়নাগুলি তার স্বামীর হাতে দেখ। এই কারণে সে তার বাড়িতে আশ্রিত একটি চাকর, মানে যেটি তার পূর্ব সম্পর্কীয় চেনা একজন, তার সাথে গভীর সম্পর্কও ছিল, পরবর্তীতে আসবে, তার সাথে সে তার বাপের বাড়িতে যাওয়ার পথেই সে কিন্তু প্রাণ দেয়। মানে এখন ঘটনাটি কিভাবে ঘটেছিল, কে তাকে খুন করেছিল, এটির ডিটেলস আলোচনা এখানে নেই, কিন্তু আমাদের ধরে নিতে হবে তার এই অতি লোভের জন্যই তাকে প্রাণ দিতে হয়। তাই সে স্বামীকে গয়নাগুলি দিবে না জন্যই স্বামীর ঘর থেকে সে মধুর হাত ধরে
বেরিয়ে পড়েছিল। আর এদিকে স্বামী মানে ফণিভূষণ কলকাতায় গিয়ে তার সমস্ত ঘাটতি সে পূরণ করে আবার বাড়িতে ফিরে এসে দেখে মণিমালিকা বাড়িতে নেই, সে অনুপস্থিত। ফণিভূষণ যখন কলকাতা থেকে ফিরে এসে স্ত্রীকে দেখতে পায় না, তখন থেকেই এই গল্পের রহস্য শুরু হয় এবং এই গল্পের রহস্য 3টি রাত্রির মধ্যে দিয়ে শেষ হয়েছিল। চলো তাহলে দেখে নেওয়া যাক 3টি রাত্রিতে কি কি হয়েছিল। প্রথম রাত্রি, মণিমালিকার বেঁচে থাকার সমস্ত আশা ত্যাগ করে স্বামী ফণিভূষণ তার শয়ান ঘরে প্রবেশ করেছে। সময়টা ছিল সন্ধ্যাবেলা। সে অর্থাৎ ফণিভূষণ সমস্ত আশা ত্যাগ করেই তার মন থেকে মণিমালিকাকে ডাকছিল এবং সেই সময় একটা অলংকারের খটখট শব্দ শোনা যায় এবং এই খটখট শব্দটা নদীর পাড় থেকে উঠে এসে শয়ান ঘরের দরজা পর্যন্ত এসে আটকে যায়। ফণিভূষণ স্বপ্নের মধ্যেই দরজা খুলতে গিয়ে দেখে সেই দরজায় তালা বন্ধ ছিল এবং তিনি কখন দোতলা থেকে নেমে এসেছেন সেটিও জানতে পারেন না এবং তখন মণি মণি করে ডাকায় বা যেই অলংকারের শব্দগুলি হচ্ছিল সেই শব্দগুলি ধীরে ধীরে শ্রাবণ ধারার শব্দে মানে বৃষ্টির শব্দে রূপান্তরিত হয়ে যায় এবং তখন তার ঘুম ভেঙে যায়। এবার আসি দ্বিতীয় রাত্রের বর্ণনায়। দ্বিতীয় রাত্রে দারোয়ান গিয়েছিল যাত্রাপালা দেখতে, অতএব ফণিভূষণ বাড়িতে একা ছিলেন। তিনি আবার সেই সন্ধ্যাবেলা বারান্দায় গিয়ে চুপচাপ বসে মণিমালিকাকে মনে মনে ডাকতে শুরু করেন। সন্ধ্যাবেলা আকাশে মেঘ পড়েছিল এবং চারিদিকে একটা নিস্তব্ধতাও ছিল। এমন সময় সেই নদীর ধার থেকে একটি খটখট শব্দ আবার এসে পুনরায় দরজার সামনে এসে দাঁড়িয়ে যায়। ফণিভূষণ নিজেকে সজাগ রাখার চেষ্টা করে এবং সে বুঝতে পারে এই শব্দটা নদীর ধার থেকে উঠে এসে শয়ান ঘরের সামনে এসে দাঁড়িয়ে যায়। সে শয়ান ঘরে প্রবেশ করে এবং সেখানে মণি মণি বলে চিৎকার করে, কিন্তু তখন তার তন্দ্রা ভেঙে যায় পুনরায় এবং সে দেখতে পায় তারই যে ধ্বনি মানে সে যে মণি মণি বলে ডাকছিল সেই ধ্বনিটাই ঘরের চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে, ওখানে আর কেউ নেই। পরাশি তৃতীয় রাত্রিতে। তৃতীয় রাত্রিতে ফণিভূষণ বাড়ির সকলকে হুকুম দেয় কেউ যেন সেই বাড়িতে না থাকে, কারণ তার দৃঢ় বিশ্বাস আজ সে মণিমালিকার সাথে দেখা বা সাক্ষাৎ করবেই। এইবার সে এই ভেবে সন্ধ্যাবেলা আবার বাতায়নে গিয়ে চুপচাপ বসে মণিমালিকাকে ডাকতে থাকে। আমরা দেখতে পাই পুনরায় সেই শব্দ নদী থেকে উঠে এসে তার শয়ান ঘরের সামনে হাজির হয় এবং এইবার ফণিভূষণ সজাগ থেকেই বা এবার সে ভাবলো কোনোভাবেই মণিমালিকাকে আর হাতছাড়া করা যাবে না, তাই মনে মনে মণিমালিকাকে ডাকতেই থাকলো এবং কঙ্কালটি বা তার যে আত্মাটি সেই আত্মাটি ফণিভূষণের পাশে এসে দাঁড়িয়ে থাকলো এবং ফণিভূষণ লক্ষ্য করলো সম্পূর্ণ একটি কঙ্কাল যার শরীরে অলংকারে ভর্তি, মানে হাতে 8টি আংটি এবং যেহেতু তার শরীরে শুধুমাত্র হাড় ছিল, কোনো মাংস ছিল না, তাই তার অলংকারগুলি হাড়ের সাথে লেগে ঠন ঠন খন খন করে আওয়াজ করছিল। তার গোটা শরীরে অলংকার দিয়ে ভর্তি। অলংকারগুলি যদিও তার ঢিলা হয়ে গেছিল, মানে যেহেতু তার মাংস ছিল না, ঢিলা হয়ে গেলেও সেই অলংকারগুলি তার হাড় থেকে ক্ষয়ে পড়ছিল না, মানে পড়ে যাচ্ছিল না। এবং ফণিভূষণ যখন তার চোখের দিকে তাকালো, মানে মণিমালিকার চোখের দিকে, তখন সে ভীত হয়ে পড়লো কঙ্কালের চোখটি দেখে। কঙ্কালটির যখনই চোখে দেখে আমাদের ফণিভূষণ ভয় পেয়ে গেল, তখন কঙ্কালটি ধীরে ধীরে নদীতে চলে এলো, মানে নদীতে নেমে এলো এবং ফণিভূষণও তার পিছু পিছু ছুটতে ছুটতে সেও নদীতে প্রবেশ করলো বা নদীতে নেমে গেল। মুহূর্তে আমরা দেখি ফণিভূষণের তন্দ্রা ছুটে যায়, মানে সেই যে জেগে জেগে স্বপ্ন দেখছিল সেই স্বপ্নটা তার ভেঙে যায়। এরপরে গল্প আরো চলেছে, আরো স্কুল মাস্টার ও ফণিভূষণের মধ্যে কথোপকথন হয়েছিল এবং পরিশেষে
স্কুল মাস্টার আর ফণিভূষণের কথোপকথন দিয়েই গল্পটি শেষ হয়। মণিহারা গল্পটি আকারের দিক থেকে বড় হলেও গল্পটির বিষয়বস্তু সংক্ষিপ্ত। শুধুমাত্র ফণিভূষণ ও তার স্ত্রীর দাম্পত্য জীবন, মণিবালিকার গহনার প্রতি আকর্ষণ ও তার পরিণাম নিয়ে এই গল্পটি রচিত। এই জন্য গল্পটি বিবরণ দশমিনা হয়ে উঠেছে সংকেতধর্মী। রবীন্দ্রনাথ ঠাকুরের মণিহারা গল্পটির মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়নি। নদীর ঘাটে বসে স্কুল মাস্টারের মুখে সম্পূর্ণ ঘটনায় ব্যক্ত করা হয়েছে, তাই গল্পটি হয়ে উঠেছে নিখুঁত এবং গল্পটি তৈরি হয়েছে সুপরিকল্পিতভাবে। কবি এই গল্পে ফণিভূষণের ব্যবসার মন্দার কথা তুলে ধরেছেন। তার স্ত্রী মণিমালিকার গহনার প্রতি আকর্ষণ এবং গহনা হাতছাড়া হওয়ার ভয়ে অপরিচিত ব্যক্তির সঙ্গে বাপের বাড়ি যাত্রা তুলে ধরেছেন। তাদের দুইজনার দাম্পত্য জীবন যে সুখের ছিল না সেটা তিনি শুধুমাত্র ইঙ্গিত আকারেই বুঝিয়েছেন, কোনো বিস্তারিত বর্ণনার মাধ্যমে তা ব্যক্ত করেননি। কাজেই বোঝা যায় তিনি গল্পের মধ্যে বাড়তি অংশ বাদ দিয়েছেন। 1956-57 সালের সেমিনারে লাকা ফেটিস অবজেক্ট ও ফোবিক অবজেক্টের ভেতরকার পার্থক্য ব্যাখ্যা করেন। লাকা মনে করেন ফ্যালাস না থাকায় শূন্য অনুভূতিতে সিম্বলিক সাবস্টিটিউট বা আকারগত প্রতিস্থাপন হয় ফ্যাসিস্টের। পড়তে পারেন গহনার মনির অলঙ্কারই হলো সেই ফ্যাসিস্ট। ফ্যালাস বলতে এখানে আমরা পেনিস নয়, বরং বুঝব স্বাধীন নিশ্চিন্ত ভবিষ্যৎ। মণি ভালো করেই জানে সে ব্যবসায়ী নয়, অর্থনৈতিক স্বাধীনতা তার নেই, অর্থাৎ সে উপার্জন করে না, ফলে তার একমাত্র সম্বল এই স্বর্ণালঙ্কার। ভুলে গেলে চলবে না মণি নিঃসন্তানও বটে। রবীন্দ্রনাথ ঠাকুরই বিষয়টিকে চমৎকার করে ব্যাখ্যা করেছিলেন। সংসারে তাহার মানে মণির সন্তান নাই, স্বামী আছে বটে, কিন্তু স্বামীর অস্তিত্ব সে অন্তরের মধ্যে অনুভব করে না। অতএব যাহা তাহার একমাত্র যত্নের ধন, যাহা তাহার ছেলের মতো ক্রমে ক্রমে বৎসরে বৎসরে বাড়িয়া উঠিতেছে, যাহা রূপক মাত্র নহে, যাহা প্রকৃতই সোনা, যাহা মানিক, যাহা বক্ষের, যাহা কণ্ঠের, যাহা মাথার, সেই অনেক দিনের অনেক সাধের সামগ্রী এক মুহূর্তেই ব্যবসায়ের অতল স্পর্শ গহ্বরের মধ্যে নিক্ষিপ্ত হইবে, ইহা কল্পনা করিয়া তাহার সর্বশরীর হিম হইয়া আসিল। স্ত্রী মণি সন্দেহ করে স্বামী বোধ হয় তার গহনার দিকেই হাত বাড়াবে এবং অর্থের ব্যবস্থা করতে না পেরে কেড়ে নেবে। গল্পের এই ধারণার পালে হাওয়া দেয় মণির দূর সম্পর্কের ভাই মধু। তবে স্বর্ণালঙ্কার কেড়ে নেওয়ার কোনো মানসিকতাই ফণির ছিল না। তারপরও এই ভুল ধারণার বশবর্তী হয়ে মণি বাপের বাড়ি পাড়ি জমায়, গহনা সমেত মন্ত্রদাতা মধুর সাথে। ঘটনা বুঝতে বাকি থাকে না, পথেই মৃত্যুকে বরণ করতে হয় মণির এবং সন্দেহর তীর ঘুরে যায় মধুর দিকেই। গল্পের একেবারে শেষে স্কুল মাস্টার যখন বলে সে এই ভূতের গল্প বিশ্বাস করে না, যদিও গল্পটা সেই বলেছে, তারপরও সে এই গল্প বিশ্বাস করে না। ফণি তখন উত্তরে বলে সেই ফণিভূষণ। একথা শুনে স্কুল মাস্টার কিছুমাত্র লজ্জিত না হইয়া কহিলেন, আমি তাহা হইলে ঠিকই অনুমান করিয়াছিলাম। আপনার স্ত্রীর নাম কি ছিল? ফণি উত্তরে বলল, নিত্যকালী। স্কুল মাস্টার যে কিছুমাত্র লজ্জিত হইল না, এই কথা দিয়ে রবীন্দ্রনাথ ধাঁধা তৈরির চেষ্টা করেছিলেন। পাঠক ভাবতে পারেন এই স্কুল মাস্টার আসলে বোকা, সে ফণির ভূতকে চিনতেই পারেনি, তাই আর কি মারছে। আবার এটা হতে পারে লোকটি নিজেকে মিথ্যা ফণিভূষণ বলে জাহির করেছে। আমরা তো জানি শিবের আর এক নাম ফণিভূষণ, তো তার স্ত্রী তো নিত্যকালী হতেই পারে। গল্পের এই টোনটি ইয়ার্কি মারছে ধরনের হলেও ধাঁধার মধ্যে পড়তে হয় পাঠককে। ভূত থেকে শেষ পর্যন্ত দেবদেবীদের এসে থামেন রবীন্দ্রনাথ ঠাকুর। আরেকটি আলোচনা না করলেই নয়। দেখো,
মণিহারা গল্পটি নিয়ে সত্যজিৎ রায় একটি সিনেমাও করেছিল। তোমরা যদি ভেবে থাকো যে আমরা সিনেমাটি দেখে নেব, গল্পটি পড়বো না, তাহলে অনেক বড় ভুল করবে। কারণ আমি এখন সিনেমার সাথে গল্পটির কয়েকটি তফাৎ তুলে ধরবো। দেখো, তোমরা যদি ভেবে থাকো যে সিনেমা দেখলেই হবে, তাহলে তোমরা কি কি ভুল করবে সেটি আমি এখন তুলে ধরছি। গল্পে দেখতে পাই মধুসূদন নামে যে ছেলেটি, সেটি আগে থেকেই মানে তাদের বিবাহের আগে থেকেই সে ফণিভূষণের কাছে কাজ করত। এবং সিনেমায় দেখতে পাই যে মধুসূদন নামের ছেলেটি তাদের বিবাহের পরে ফণিভূষণের কাছে কাজ চাইতে এসেছিল। ফণিভূষণের গল্প মানে তার যে ব্যবসা, সেই ব্যবসা সম্পর্কিত অনেক তফাৎ আছে গল্প এবং সিনেমার মধ্যে। আমরা গল্পে দেখতে পাই ফণিভূষণের ব্যবসা ছিল হরিতকি, কাঠের ব্যবসা ইত্যাদি, কিন্তু সিনেমায় আমরা দেখতে পাই সে করত পাটের ব্যবসা। কি পার্থক্য দেখো, আমরা গল্পে দেখতে পাই ফণিভূষণ রাঁচি থেকে বায়ু পরিবর্তনের জন্য তার স্ত্রী সহ এখানে এসে থাকতে শুরু করেছিল, এবং সিনেমায় সেটা দেখা যায় কি যেহেতু তার স্ত্রী 10 বছর ধরে তার কোনো সন্তান হচ্ছিল না, তাই বাড়ির লোকজন তাকে কথা শোনাচ্ছিল। এই কারণে সে কলকাতা থেকে এখানে এসে সস্ত্রীক বসবাস শুরু করে। একটি পার্থক্য দেখো, গল্পে আমরা দেখতে পাই ফণিভূষণের নতুন যে ব্যবসা শুরু করেছিল সেখানে প্রচুর ধার দেনা হওয়ার জন্য তার ব্যবসায় লস হয়ে গেছিল, ক্ষতি হয়ে গেছিল। এবং সিনেমায় আমরা দেখতে পাই তার পাটের গোদামে আগুন ধরে যাওয়ার জন্য তার প্রচুর অর্থের ক্ষতি হয়েছিল। তাহলে এটাই ছিল মণিহারা গল্পের বিষয়বস্তু। এবার আমরা মণিহারা গল্পের যে ছোট ছোট প্রশ্ন মানে এমসিকিউ প্রশ্ন সেদিকে যাই, চলো। মণিহারা গল্পটি প্রকাশিত হয়, অপশনগুলি হলো ভারতী পত্রিকায়, সাধনা পত্রিকায়, বালক পত্রিকায়। সঠিক উত্তর ভারতী পত্রিকায়। ভারতী পত্রিকায় প্রকাশিত হয়, অপশনগুলি হলো 1302 পৌষ সংখ্যায়, 1303 অগ্রহায়ণ সংখ্যায়, 1305 অগ্রহায়ণ সংখ্যায়। সঠিক উত্তর 1305 অগ্রহায়ণ সংখ্যায়। স্কুল মাস্টারকে দেখে ফণিভূষণের মনে পড়ে, অপশানগুলি হলো কোলরিজের সৃষ্ট নাবিককে, শেলির সৃষ্ট নাবিককে, হেমিংওয়ের সৃষ্ট নাবিককে। সঠিক উত্তর কোলরিজের সৃষ্ট নাবিককে। মাস্টার মহাশয়ের গল্প স্রোতে মিনিট কয়েকের জন্য বাধা পড়ল, কারণ অপশানগুলি হলো কিছুক্ষণের জন্য বিশ্রাম, নৌকা থেকে মাঝি ডাকলো, ঝোপের পাশে শৃগালগুলি চিৎকার করে উঠেছিল। সঠিক উত্তর ঝোপের পাশে শৃগালগুলি চিৎকার করে উঠেছিল। ফণিভূষণের জন্মস্থান, অপশানগুলি হলো কাচালবেড়ে, ফুলবেড়ে, ফুলকিয়া বৈহারে। সঠিক উত্তর ফুলবেড়ে। ফণিভূষণ সাহার পিতার নাম, অপশানগুলি হলো উমাপ্রসাদ সাহা, দুর্গামোহন সাহা, দুর্গাচরণ সাহা। সঠিক উত্তর দুর্গামোহন সাহা। ফণিভূষণ কোথা থেকে এসেছেন ব্যবসার জন্য, অপশানগুলি হলো রাঁচি থেকে, বিহার থেকে, রাজস্থান থেকে। সঠিক উত্তর রাঁচি থেকে। ফণিভূষণ ব্যবসা করেন, অপশানগুলি হলো কাঠ, রেশম, গালার, কাঠ, রেশম গুটি হরিতকির, হরিতকি পাট শাড়ির। সঠিক উত্তর কাঠ, রেশম গুটি ও হরিতকির। স্কুল মাস্টার প্রত্যহ কুইনাইন সেবন করে, অপশানগুলি হলো 10 গ্রেন করে, 15 গ্রেন করে, 17 গ্রেন করে। সঠিক উত্তর 15 গ্রেন করে। তবে আমি সমস্ত রাত্রি হাজির থাকিয়া পাহারা দিব, কার উক্তি? অপশনগুলি হলো স্কুল মাস্টার, ফণিভূষণ, দারোয়ান। সঠিক উত্তর দারোয়ান। দেখিয়া ইংরাজ কবি
কোলরিজের সৃষ্ট প্রাচীন নাবিকের কথা আমার মনে পড়িল। কার কথা বলা হয়েছে? উত্তর, স্কুল মাস্টারের কথা বলা হয়েছে। তিনি তাহার অশতক পিতৃব্য দুর্গামোহন সাহার বৃহৎ বিষয় এবং ব্যবসায়ের উত্তরাধিকারী হইয়াছিলেন। কার কথা বলা হয়েছে? কে বলেছেন? উত্তর, ফণিভূষণ সাহার কথা বলা হয়ে থাকে। এ কথা স্কুল মাস্টার বলেছেন। কত বছর পূর্বে ফণিভূষণ সাহা জীর্ণপ্রায় বৃহৎ অট্টালিকায় বাস করতেন? উত্তর, 10 বছর পূর্বে ফণিভূষণ সাহা এ বাড়িতে বাস করতেন। অতএব এ কথা আপনাকে বলাই বাহুল্য। কোন কথা? উত্তর, সাধারণত স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা আর কড়া স্বামীই ভালোবাসে, এই কথা। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত, তাকে লেখক কি বলেছেন? উত্তর, লেখক তাকে অত্যন্ত নিরীহ বলেছেন। ফণিভূষণের স্ত্রীর নাম কি? উত্তর, মণিমালিকা। ফণিভূষণের স্ত্রী বিনা অশ্রুবর্ষণে কি কি পেত? উত্তর, বিনা অশ্রুবর্ষণে ঢাকাই শাড়ি এবং বাজুবন্ধ লাভ করত। ফণিভূষণের জন্মস্থান কোথায়? উত্তর, ফুলবেড়ে হল ফণিভূষণের জন্মস্থান। মহাশয়ের কোথা হইতে আগমন? কে বলেছে? কাকে বলেছে? উত্তর, উক্তিটি করেছেন স্কুল মাস্টার। উক্তিটি করা হয়েছে ফণিভূষণকে উদ্দেশ্য করে। লোকটি এখানকার স্কুল মাস্টার। কার কথা বলা হয়েছে? উত্তর, এখানে স্কুল মাস্টার হলেন গল্পের কথক, যিনি ফণিভূষণ সাহার গল্প বলেছিলেন। মণিমালিকার দূর সম্পর্কের ভাইয়ের নাম কি? উত্তর, মণিমালিকার দূর সম্পর্কের ভাইয়ের নাম মধুসূদন। ফণিভূষণ সাহার পিতার নাম কি? উত্তর, ফণিভূষণ সাহার পিতার নাম দুর্গামোহন সাহা। ফণিভূষণের কিসের ব্যবসা ছিল? উত্তর, ফণিভূষণের হরিতকি, রেশনের গুটি এবং কাঠের ব্যবসা ছিল। আশ্চর্যের বিষয় এই যে, আশ্চর্যের বিষয়টি কি ছিল? উত্তর, মণিমালিকা নিজের অপরূপ যৌবনশ্রীর লেশমাত্র অপব্যয় ঘটতে দেয়নি, এটাই ছিল আশ্চর্যের বিষয়। কিন্তু মণিমালিকা কাজকর্মে মজবুত ছিল, কি দেখে বোঝা যায়? উত্তর, মণিমালিকা লোকজন বেশি রাখেনি, এই দেখে বোঝা যায় মণিমালিকা কাজকর্মে বেশ মজবুত ছিল। মণিহারা কোন শ্রেণীর গল্প? উত্তর, মণিহারা গল্পটি অতি প্রাকৃত শ্রেণীর গল্প। মণিহারা গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয়? 1898 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকায় প্রথম এই গল্পটি প্রকাশিত হয়। এ কথায় সন্দেহমাত্র করিবেন না। কোন কথা সন্দেহ করতে নিষেধ করা হয়েছে? উত্তর, ব্যবসায়ী হতে গেলে নব্যবাবু হলে চলে না এবং স্বামী হতে গেলে পুরুষ হওয়া দরকার, এ কথায় সন্দেহ করতে নিষেধ করা হয়েছে। কথাটা বলিল অথচ অত্যন্ত দুর্বলভাবে বলিল, কোন কথা? উত্তর, ফণিভূষণ তার স্ত্রীর কাছে গয়না চেয়েছিল, গয়না চাওয়ার কথাটা অত্যন্ত দুর্বলভাবে বলেছিল। তবে স্ত্রীর অনুবীক্ষণে তাহার সমস্তটা ধরা পড়ে না। কি ধরা পড়ে না? উত্তর, লেখকের মতে স্বামীর প্রকৃত যদি অত্যন্ত সূক্ষ্ম হয় তবে স্ত্রীর অনুবীক্ষণে তার সমস্তটা ধরা পড়ে না। সুতরাং মণিমালিকা পরামর্শের জন্য তাহার মন্ত্রীকে ডাকিল। মন্ত্রী কাকে বলা হয়েছে?
উত্তর, গ্রাম সম্পর্কে অথবা দূর সম্পর্কে মণিমালিকার এক ভাই ছিল, তাকে মন্ত্রী বলা হয়েছে। মধুসূদন গোমস্তার কাছে একখানা চিঠি রাখিয়া গেল, যে চিঠিতে কি লেখা ছিল? উত্তর, চিঠিতে লেখা ছিল ফণিভূষণের কর্তৃকে পিত্রালয়ে পৌঁছে দিতে রওনা হয়েছিল মধুসূদন। কত বৎসর পূর্বে ফণিভূষণ শুভদৃষ্টিতে তার স্ত্রীর চোখ দেখেছিল? উত্তর, 18 বৎসর পূর্বে একদিন তার স্ত্রী চোখ ফণিভূষণ শুভদৃষ্টির সময় দেখেছিল। মণিহারা গল্প কার অনুরোধে রচনা করেছিলেন লেখক? উত্তর, মণিহারা গল্প কোচবিহারের মহারানীর অনুরোধে রচনা করা হয়েছিল। মণিহারা গল্পের কথক কে? উত্তর, মণিহারা গল্পের কথক হলেন স্কুল মাস্টার। বোটের ছাদের উপর মাঝি কি করছিল? উত্তর, বোটের ছাদের উপর মাঝি নামাজ পড়ছিল। শৃগালগুলি নিকটবর্তী ঝোপের মধ্যে কি করছিল? উত্তর, উচ্চস্বরে চিৎকার করছিল। মণিহারা গল্পটি কত সালে প্রকাশিত হয়েছিল? উত্তর, মণিহারা গল্পটি 1305 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। মণিহারা গল্প কোন মাসে প্রকাশিত হয়েছিল? উত্তর, মণিহারা গল্প অঘ্রায়ণ মাসে প্রকাশিত হয়েছিল। মণিহারা গল্পের মন্ত্রীর নাম কি? উত্তর, মণিহারা গল্পের মন্ত্রীর নাম মধুসূদন। এই জাগরণী স্বপ্ন, এই জগৎ মিথ্যা কার অনুভূতি? উত্তর, ফণিভূষণ সাহার অনুভূতি। শিঙে শান দেওয়ার জন্য হরিণ কি খোঁজে? উত্তর, শক্ত গাছের গুড়ি খোঁজে। ফণিভূষণের বাড়িতে নিজের কে কে ছিল? উত্তর, ফণিভূষণের বাড়িতে নিজের পিসি মাসি থাকতেন। মণিমালিকার কি সন্তান ছিল? উত্তর, না, মণিমালিকার কোনো সন্তান ছিল না। ফণিভূষণ তার স্ত্রীকে কি বলে ডাকত? উত্তর, ফণিভূষণ তার স্ত্রীকে মণি বলে ডাকত। ফণিভূষণের জীবিকা কি ছিল? উত্তর, ফণিভূষণের জীবিকা ছিল ব্যবসা। কত বছর আগেকার ঘটনা স্কুল মাস্টার শোনাচ্ছিলেন? উত্তর, 15 বছর আগেকার ঘটনা স্কুল মাস্টার শোনাচ্ছিলেন। মণিমালিকার আসল নাম কি? উত্তর, মণিমালিকার আসল নাম ছিল নিত্যকালী। দুর্গামোহন সাহা কে ছিলেন? উত্তর, দুর্গামোহন সাহা ফণিভূষণের কাকা ছিলেন। ফণিভূষণ কিসের ব্যবসা করত? উত্তর, ফণিভূষণ হরিতকি, রেশমের গুটি ও কাঠের ব্যবসা করত। গল্পে নিষ্ফলা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, সন্তানহীনা মণিমালিকাকে এই গল্পে নিষ্ফলা বলা হয়েছে।